আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শুরু হয়েছে কিনা? ইশিকা, আজকে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ কালকে কিন্তু প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি করেছেন। আজকে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন এবং ইতোমধ্যে আসলে শুনানি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11:30 থেকে 12টার দিকে কোর্ট বসার কথা, তখনই আসলে শুনানি শুরু হবে। আসামি পক্ষের আইনজীবীদের সাথে আমরা কিছু কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে আজকে যে আসামি পক্ষে যে আইনজীবীরা আছেন, আসামিদের পক্ষ থেকে তারা এই মামলা থেকে অব্যাহতি চাইবেন এবং তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন যে কেন এই মামলায় আসলে তাদের মক্কেল যারা আছেন তারা আসলে কেন নির্দোষ। তো এরপর আদালত এই যে রাষ্ট্রপক্ষ এবং আজকে আসামি পক্ষ শোনার পর একটি তারিখ নির্ধারণ করবেন, যেদিন এই অভিযোগ গঠন হবে কিনা সেটির আদেশ দিবেন। তো আসামি পক্ষের যেটি একটি বিষয় জানাতে চাই যে আজকে কিন্তু আমিনুল গনি টিটু অর্থাৎ শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ করা হয়েছিল যে আইনজীবী, তিনি কিন্তু বেরোবির প্রক্টর শরীফুল ইসলামের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন এবং তিনি আজকে শুনানি করবেন। আসামি পক্ষের বাকিও আইনজীবীরা অর্থাৎ পলাতক 24 জনের জন্য কিন্তু 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল নিযুক্ত, তারাও আজকে আসলে শুনানিতে অংশগ্রহণ করবেন। তো এখন তারা কিভাবে আসলে যুক্তিতর্ক উপস্থাপন করেন সেটি আসলে আমরা এখনো যেহেতু শুনানি শুরু হয়নি সেহেতু আসলে আমরা বলতে পারছি না। তবে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথে একটু কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আজকে অব্যাহতির আবেদন করবে এবং সেই সাথে খালাসের জন্য আসলে আবেদন করা হবে। কেন খালাস পাওয়া হবে, কেন খালাস পেতে পারে, তারা এই বিষয়টি আসলে তুলে ধরবেন আদালতের সামনে। তো শুনানি যখন শুরু হবে, শুনানিতে আসলে আসামি পক্ষ কি বলে সেটি আসলে আমরা আপনাকে পরবর্তী লাইভে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন বিস্তারিত সহকর্মী। মাইলস্টোনের ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীর বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বার্ন ইনস্টিটিউটে শিশু চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে এখন পর্যন্ত আমরা যেটি খবর পাচ্ছি যে 33 জন রোগী এখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এবং আরও 3 জনের অবস্থা কিছুটা সংকটাপন্ন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে যাতে কোনো ধরনের সংকট দেখা দিলে আইসিইউতে নেওয়া হবে, এমন কিন্তু চিকিৎসকরা বলছেন। এর বাইরে আমরা গতকালকে যেটি পরিচালকের পক্ষ থেকে জানতে পেরেছিলাম যে এখানে বেশ কয়েকজন রোগী তারা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছেন, তবে তাদের দ্বিতীয় আরেকটি অবজারভেশনে রাখা হয়েছে যাতে দ্বিতীয়বার তাদেরকে পুরো বিষয়গুলো দেখভাল করার পরে তাদেরকে ছাড়ে দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে তাদেরকে ছুটি দেওয়া হবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না, যদিও গতকালকে তারা বলেছিলেন যে কোনো মুহূর্তে তাদেরকে ছুটি দেওয়া হবে। বাকি যারা আছে তাদের কিন্তু মোটামুটি অনেকটা স্টেবল রয়েছে বলে চিকিৎসকরা বলছেন। এবং যেহেতু ভারত, বাংলাদেশ, চীন এবং সিঙ্গাপুরের এই 4 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে কিন্তু পর্যায়ক্রমে কাজ করছেন এবং প্রত্যেকের পরামর্শ অনুযায়ী কিন্তু প্রত্যেক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি যে এই 4 দেশের চিকিৎসকরা এর আগে এসেছেন, প্রত্যেকটি রোগীকে তারা পর্যবেক্ষণ করেছেন এবং তাদের প্রত্যেকটিরই কিন্তু কেস স্টাডিগুলো দেখেছেন। ফলে এখন যে চিকিৎসা হচ্ছে সেটি কিন্তু 4 দেশের চিকিৎসকের পরামর্শই হচ্ছে এবং একই সাথে যদি কারো যদি কোনো রকমের জটিলতা দেখা যায় তখন কিন্তু বিশেষজ্ঞ দেশের বাইরের চিকিৎসকদের সঙ্গেও এখানকার চিকিৎসকরা পরামর্শ করেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 33 জন, এর বাহিরে সিএমএসি সেখানে 11 জন চিকিৎসাধীন রয়েছেন এবং জাতীয় মানসিক
হাসপাতাল যেটি রয়েছে সেখানেও কিন্তু একজনের চিকিৎসা চলছে বলে আমরা জানতে পেরেছি। এখনকার যেটি সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে এখানকার যেসব রোগী ভর্তি রয়েছে তাদের মানসিক সাপোর্টটা অনেক বেশি দরকার, এবং সেক্ষেত্রে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের সহায়তা নিচ্ছেন এবং সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক এসে এখানে কিন্তু কাউন্সিলিং করছেন, যেহেতু তাদের একটা বড় ধরনের এখন ট্রমার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ যেখানে মাইলস্টোন স্কুলে যখন ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু হঠাৎ করে এই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যাচ্ছেন এবং প্রত্যেকেরই কিছু কিছু জায়গায় আসলে তারা সামান্য শব্দতেও আটকে উঠছেন, এমনটা কিন্তু এখানকার চিকিৎসকরা বলছেন। অর্থাৎ তাদের এই যে ট্রমা সেটি কিন্তু কেটে উঠতে অনেকটা সময় লাগতে পারে বলে চিকিৎসকরা বলছেন। একই সাথে এখান থেকে যারা সুস্থ হয়ে যাচ্ছেন তাদেরও কিন্তু আরও বেশি চিকিৎসার প্রয়োজন হতে পারে, যে বিশেষ করে মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজন সেটি কিন্তু হতে পারে। ফলে তাদের সাথে মানসিক স্বাস্থ্য হাসপাতালের একটি নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং তারা যৌথভাবে এখানে কাজ করছেন যাতে এইসব রোগীদের আসলে সর্বোচ্চ সেবাটা দেওয়া যায়। একই সাথে আমরা দেখেছি যেসব রোগী এখান থেকে চলে যাচ্ছেন তাদের সঙ্গেও মানসিক স্বাস্থ্য হাসপাতালের যে একটি কানেক্টিভিটি সেটি কিন্তু এখানকার চিকিৎসকরাই করে দিচ্ছেন এবং তাদেরকে নিয়মিত কাউন্সিলিংয়ের মধ্যেই কিন্তু রাখছেন। এছাড়া আমরা দেখেছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা আহত হননি সাধারণ শিক্ষার্থী তাদের ভিতরেও কিন্তু একটি ট্রমা কাজ করছে, বিশেষ করে যারা সেখানে গণমাধ্যম কর্মীরা যখন কাজ করছেন তখন অনেকেই কিন্তু এখনও ভয় ভীতির মধ্যে থাকছেন। ফলে তাদের জন্য একটি বাড়তি ট্রমা কাজ করছে এবং সেক্ষেত্রেও মানসিক রোগীর মানসিক চিকিৎসাটা এখন বেশি প্রয়োজন এখানকার চিকিৎসকরা যেটা বলছেন। এবং গতকালকে আমরা যেটা কথা বলে জানতে পেরেছিলাম যে এখানে এখন যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে অন্তত 27 জন শিক্ষার্থী তারা এখানে শিশু এবং প্রত্যেকেরই বয়স কিন্তু 12 থেকে 14 বছরের মধ্যে, এবং এ কারণেই কিন্তু বাড়তি জটিলতা তৈরি হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম যে অনেকে 60% পর্যন্ত পুড়ে যাওয়ার পরেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কয়েকজন শিক্ষার্থী যারা 40% মতো পুড়ে গিয়েছিল তারাও কিন্তু আসলে বাঁচানো সম্ভব হয়নি। ফলে এখন যেটি দরকার সেটি হচ্ছে তাদের একটি নিবিড় পর্যবেক্ষণ এবং তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রেখেই কিন্তু চিকিৎসকরা নিয়মিত এই চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। দেখছেন দেশ জনপদ লাইভ। দুদিনের ধর্মঘটে 3 দফা দাবি আদায় না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। অবরোধের কারণে যান চলাচলে কি প্রভাব দেখছেন? হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকদের যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট চলছে, আজ ধর্মঘটের 3য় দিন। তো এর প্রভাব পড়ছে কিন্তু যে অন্যান্য যে যানবাহনে কিন্তু যাত্রী বেড়েছে দ্বিগুণ। এছাড়া যাত্রীদের কিন্তু একটি দুর্ভোগ বেড়েছে, কারণ এই জেলার 9টি উপজেলায় কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা রয়েছে। তো সেই ধর্মঘটের কারণে কিন্তু তাদের যে সিএনজি চালিত যে অটোরিকশা গুলো কিন্তু তাদের চলাচল বন্ধ রয়েছে। তো সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখানে যে এই সিএনজি চালিত অটোরিকশা দিয়ে কিন্তু তারা চলাচল করেন। তো তারা তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছার জন্য কিন্তু তারা বিকল্প পেয়ে যাচ্ছেন। ফলে তারা কিন্তু তাদের একটা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তো গতকাল কিন্তু যে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যে নেতা কর্মীরা কিন্তু তারা একটি সর্বাত্মক একটি অবরোধের ডাক দিয়েছিলেন মহাসড়কে। ফলে রাতে 10টার পরে তারা আবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের যে অবরোধে যে কর্মসূচিটি কিন্তু তারা প্রত্যাহার করেছেন। তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও কিন্তু তাদের যে ধর্মঘট অনির্দিষ্টকালে যে ধর্মঘটটি কিন্তু রয়েছে। তাদের যে 3 দফা যে দাবি রয়েছে, 3 দফা দাবি যদি আপনাকে আমি জানিয়ে রাখি, 3 দফা দাবির মধ্যে হচ্ছে প্রথম দাবি হচ্ছে যে ট্রাফিক পুলিশের যে হয়রানি। এছাড়া তাদের যে বেশ কিছুদিন আগে তাদের 70টির মতো সিএনজি চালিত অটোরিকশা কিন্তু জব্দ করা হয়েছিল এবং তাদের যেসব অটোরিকশা রয়েছে পারমিট অনুযায়ী তারা জেলার সর্বত্র জায়গায় যেন চলাফেরা করতে পারে, সবকিছু মিলে তারা এই দাবিটিকে তারা জানিয়েছেন। তো
জেলা সিএনজি মালিক সমিতির যে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন তাদের এই দাবিগুলো যদি মেনে না হয় তাদের কিন্তু এই যে তাদের যে ধর্মঘট কিন্তু চলবে আমাকে জানিয়েছেন। তো গতকাল কিন্তু তাদের ওই যে ধর্মঘটের মধ্যে কিন্তু তারা যে মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক কিন্তু প্রায় 3 ঘন্টার মতো তারা অবরুদ্ধ করে রেখেছিলেন, ফলে প্রায় মহাসড়কে 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছিল। ফলে সড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়ে গিয়েছিল, ফলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা পরে তাদের এই যে মহাসড়ক অবরোধ তুলে নেয়। তো এখন আমি কথা বলবো যে সিএনজি উৎকৃষ্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি যে কাছে আপনাদের দাবিটা যে বলতেন যে আপনাদের। জি, ধন্যবাদ দেশ টিভির সাংবাদিক বৃন্দ আপনাদেরকে। আপনারা আমাদের এই মেহনতি শ্রমিক ও মালিক ভাইদের কথা শোনার জন্য। তো আমরা আসলে আপনারা জানেন 3 দফা দাবিতে আমাদের কর্মবিরতি আমরা শুরু করছি। আজকে কর্মবিরতির 3য় দিন। আমরা কালকা মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমরা শতভাগ আশাবাদী আজকের ভিতরে আমাদের এই যুক্তি 3 দফা দাবি নিয়ে আলোচনা করে এই সমস্যাটুকুর জনগণের কথা চিন্তা করে এবং আমাদের কথা চিন্তা করে সার্বিক দিক বিবেচনা করে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির বিশেষ সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে সমস্যার সমাধান। ধন্যবাদ আপনাকে। ইশিকা ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। উদ্বোধনের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, তবে এখনো শেষ হয়নি বগুড়ার ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও 14 মাস কেটে গেলেও কাজের শেষ দেখা যায়নি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সেতুর বর্তমান অবস্থা ঠিক কেমন, আর নির্মাণ বিলম্বের কারণ কি বলা হচ্ছে? যাতায়াতে সাধারণ মানুষ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? ইশিকা, লাখো মানুষের যাতায়াতের মাধ্যম বগুড়ার ফতেহ আলী সেতু। 2023 সালে 19 কোটি 83 লাখ টাকা ব্যয়ে 69 মিটার এই সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু হলেও উদ্বোধনের সময়সীমার অতিরিক্ত আরও 14 মাস পেরিয়ে গেলেও এখনো ব্রিজের যে ওপরের কাঠামো তা শুরু করা যায়নি। এই বৃষ্টি দিয়ে প্রতিদিন কয়েক উপজেলার লাখো মানুষ পার হয়। কিছুদিন আগে পর্যন্ত এই বৃষ্টি যখন বন্ধ ছিল তখন বাসের সাঁকো ব্যবহার করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পার হয়েছে। তারপরেও এখনো কিন্তু এই ব্রিজের উদ্বোধনের কিন্তু কোনো নামগন্ধ সড়ক বিভাগ বা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নেই। এবং এখন যে অবস্থাটি রয়েছে, মানুষের যাতায়াতের জন্য সাময়িক সময়ের জন্য ব্রিজের একটি সাইড খুলে দিলেও যেটি দেখা যাচ্ছে প্রতিনিয়তই যানবাহন চলাচলের মধ্য দিয়ে কিন্তু একটি ঝুঁকির মধ্য দিয়েই রয়েছে সাধারণ মানুষ। এই বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেরকম পূর্ব বগুড়ার ব্যবসার উপরে নেতিবাচক প্রভাব পড়েছে, বিগত 3 বছরে এই অঞ্চলের লাখো মানুষের যাতায়াত ব্যয়ও বেড়েছে কিন্তু দ্বিগুণ। আমার কিছুক্ষণ আগেও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি যেটি জানাচ্ছেন যে এই বৃষ্টি উদ্বোধন করতে আরো 3 মাসের মতো সময় লাগবে, ওপরের কাঠামোর কাজ চলছে এবং এই রকম অজুহাত কিন্তু গেল কয়েক মাসে বারংবারই আমরা দেখেছি। আমরা একটু সরাসরি কথা বলবো এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সাথে। জনাব পরিমল, আপনি একটু জানাবেন কিনা যে এই ব্রিজের কাজের অগ্রগতি আপনারা কতদূর দেখছেন, প্রশাসনের সাথে আপনাদের কথা হয়েছে কিনা? ধন্যবাদ। আজকে এই যে চালাবড়া যে ব্রিজ, দীর্ঘ 3 বছর হলে এই ব্রিজের টেন্ডার হয়েছে। এই 3 বছরের মধ্যে গত বছরে জুন মাসে এই কাজটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু আদবধি এই কাজটি এখনো চলমান আছে। আমরা এই পূর্ব বগুড়াবাসী তথা জালাপাড়া থেকে সারেগাঁ পর্যন্ত এবং জামালপুর ডিস্ট্রিক্ট এদিক দিয়ে চলাচলের একমাত্র রাস্তা, সেই রাস্তার এই ব্রিজ আমরা অবহেলিত অবস্থা হয়ে আছে। এই এলাকার যারা ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা সবকিছু একবারে অচলের দিকে চলে গেছে। তা আমরা সরকারের কাছে আহ্বান করব যে দ্রুততম সময়ের মধ্যে এই যে ঠিকাদার এখানে কাজ করছেন গত 2-3 বছর হলে, এই ঠিকাদার আমাদের জানা মতে ইনি একজন আওয়ামী লীগের দোসর। এই দোসর ব্যক্তি, এই ঠিকাদার কোনো সময়ের জন্য আমাদের এই ব্রিজে কোনোদিন আসেনি বা দেখেনি। আমরা যে এই ব্রিজটাকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এত কষ্ট ভোগ করছি,
আমাদের শিক্ষাগামী ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারে না। এই ব্রিজ দিয়ে কোনো বাস ট্রাক বা ওই মালবাহী গাড়ি এখন পর্যন্ত চলাফেরা করছে না। আমরা চাই এই ব্রিজের যেন দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই কার্যকরী হয় এবং চলাচলের ব্যবস্থা যেন করতে পারে, সেই দিকে আমি প্রশাসনকে বলবো। এবং যে ডিপার্টমেন্টের থেকে এই কাজটি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েকে আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 2 মাসের মধ্যে যদি এই ব্রিজ যদি সম্পূর্ণরূপে না করে, তাহলে আমরা এই ব্রিজের মাধ্যমে আমরা পুরোবাসী লাখ লাখ মানুষকে নিয়ে আমরা আন্দোলন করে তুলবো। জনাব পরিমল, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি শুনছিলেন যে এলাকার মানুষের মাঝেও কিন্তু একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। আসলে তারাও কতদিন আর কত বছর অপেক্ষা করতে পারে, কারণ এই ব্রিজটি কিন্তু লাখো মানুষের যেরকম একদিকে যাতায়াতের মাধ্যম, অন্যদিকে কর্মসংস্থানের মাধ্যম। এবং আরেকটি আশ্চর্যজনক তথ্য দিই, উদ্বোধনের কিন্তু এখনো অনেক বাকি। উদ্বোধনের আগেই কিন্তু এই ব্রিজের সামনে এবং পিছনে এবং ব্রিজের 2 ধারে কিন্তু ইতিমধ্যেই দখল নিয়েছে ভ্রাম্যমাণ দোকানিরা, এবং তারাও কিন্তু এই ব্রিজ যে দখলের কারণে সাধারণ মানুষ যেটুকু চলাচল করবে সেই জায়গাটুকু সংকীর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই উদ্বোধন হোক, ফতে আলী সেতু ভোগান্তি নিরসন হোক সাধারণ মানুষের। ফতে আলী সেতু থেকে আজকে এই ব্রিজের সার্বিক অবস্থানে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন? জি শিখা, আমরা সকাল 10টার খবরে যেটি বলছিলাম এখনও সেই অবস্থায় আছে। এখন এই টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় যে মঞ্চ তৈরি করা আছে, সেই মঞ্চের আশপাশে এই এনসিপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এবং এছাড়া আপনারা জানেন যে গতকালকে এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা টাঙ্গাইল সার্কিট হাউসে অবস্থান করছেন, এবং সেখান থেকেই টাঙ্গাইল সার্কিট হাউসের পাশেই শামসুল হক তরুণ যে গেটটি রয়েছে সেইখান থেকে তাদের পদযাত্রা শুরু হবে। আর কিছুক্ষণ পরে হয়তো তাদের এই পদযাত্রা শুরু হবে, এবং সেই পদযাত্রাটি শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে এই নিরালা মোড় এলাকায় এসে পৌঁছাবেন, এবং এরপরেই মূলত এই এনসিপির যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে এই টাঙ্গাইল শহরে প্রায় 9 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং প্রশাসন বলছেন যে যাতে এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে শেষ হয় সেই লক্ষ্যে তারা বিভিন্ন উদ্যোগ তারা গ্রহণ করেছেন। এবং এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব তারাও কিন্তু টহল দিচ্ছেন এবং বিভিন্ন পয়েন্টে তারা দেখছেন এবং খোঁজখবর রাখছেন তারা আইন শৃঙ্খলার জন্য। এবং পাশাপাশি যে এই আজকের এই পদযাত্রাতে যারা উপস্থিত থাকে আমরা যেটি জানতে পেরেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্ভিস আলম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও অনেকেই এই এনসিপির পদযাত্রাতে থাকবেন বলে এমনটি জানিয়েছেন। এবং আর কিছুক্ষণ পরে এই নিরালা মোড় এলাকাতে তারা আসবেন। এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে এই নিরালা মোড় পয়েন্টে এটি শহরের গুরুত্বপূর্ণ মোড়, সেইখানে কয়েকটি পয়েন্টে এই ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে এই এলাকাটিতে যানজট চলাচল না করতে পারে। এই ছিল টাঙ্গাইলের এনসিবির পদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ শিক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে এনসিবির পদযাত্রা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেশ জনপদ লাইভ। 2 জেলার চালক শ্রমিকদের মধ্যে মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে 3 দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। হঠাৎ এই পরিবহন বন্ধে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অফিসগামী, শিক্ষার্থী কিংবা সাধারণ যাত্রী সবাই রয়েছেন বিপাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বাস চলাচল বন্ধ থাকায় পরিবহন টার্মিনাল ও যাত্রীদের অবস্থা এখন কেমন, আর এই ঘটনার পেছনে কি বলছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো?
ইসিকা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনালে অসংখ্য বাস আটকে পড়েছে এবং যাত্রীরা কিন্তু ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী যারা মানুষ আছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ছে। এছাড়া কিন্তু বৃষ্টি আরো দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে যাত্রীদেরকে। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন আজকে কিছুক্ষণ পরে রাজশাহীতে বাস মালিক সমিতির অফিসে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিং থেকে কিন্তু এটি একটি সমাধান তারা আশা করছে এবং সমাধান হওয়ার সম্ভাবনা আছে এবং সমাধান হলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু বাস চলাচল চালু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি একটু বলতে চাই, ইসিকা গত শনিবারের দিন রাজশাহীর গোদাগাড়িতে দুটি বাস মালিক সমিতি এবং শ্রমিকদের মধ্যে মারামারি হয়। মারামারির জের ধরে কিন্তু শনিবার বিকাল থেকে এই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে বাস চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে কিন্তু চরম ভোগান্তিতে নেমে আসে যাত্রীরা বলছে এই যে ঠুনকো ঘটনাতে বাস মালিক সমিতির লোকজন এবং বাস চালকরা তারা কিন্তু বাস চলাচল বন্ধ করে দিচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া দিয়ে যেমন তাদেরকে যাতায়াত করতে হচ্ছে তেমনি কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে চরমে। তারা বলছে দ্রুত সময়ের মধ্যে সমাধান হওয়া দরকার এটি এবং অটো রিক্সা, ইজি বাইক এবং ছোট ছোট যে 3 চাকার যানবাহন গুলো রয়েছে তারা কিন্তু একরকম ফাঁদে ফেলে গলা কাটা ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। তবে কিছুক্ষণ আগে যেহেতু আমাদের সঙ্গে কথা হয়েছিল বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে, তারা মিটিং এ বসার কথা এই মুহূর্তে যদি সমাধান হয় তাহলে কিন্তু বাস চলাচল স্বাভাবিক হবে এবং যাত্রীদের ভোগান্তি কমে আসবে। যে ইসিকা এ ছিল আমার কাছে বাস বন্ধের খবর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রুটে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। টানা বৃষ্টিতে সাভার ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি সাভারে। ইমন, জলাবদ্ধতার কারণে মানুষ কি ধরনের সমস্যায় পড়েছেন? ইসিকা, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার যে বাইপাইল ত্রিমোর এলাকা রয়েছে সেখানে, এবং আমার পেছনে যে সড়কটি এটি নবীনগর চট্টগ্রাম মহাসড়ক এবং এই পাশেরটি হচ্ছে আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক। এখন দেখতে পাচ্ছেন যে এই সড়কটি কিন্তু কাজ, যে সড়কের যে কাজ চলমান রয়েছে সেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু বিশাল বিশাল গর্তে কিন্তু পরিণত ছিল কয়েকদিন আগে, এবং এই যে ওভারব্রিজের ওপাশে কিন্তু এখনো কিন্তু বিশাল বিশাল গর্ত কিন্তু পরিণত হয়েছে সড়কে, যে কারণে এই সড়কটি কিন্তু কয়েক মিনিটের পথ এখান থেকে ইপিজেড পর্যন্ত 1/2 কিলোমিটার রাস্তা কিন্তু এই পথচারীরা পাড়ি দিতে কখনো কখনো 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, এবং এর ফলে কিন্তু এই সড়কগুলো যারা ব্যবহার করছে তারা চরম ভাবে কিন্তু এই দুর্ভোগের শিকার হচ্ছেন। এখানে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন যে এখন দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে কিন্তু যানজট লেগে আছে, এবং এই আব্দুল্লাহপুর বাইপাইলের সড়কের কিন্তু একদমই এখানে স্থির হয়ে আছে গাড়িগুলো, যে কোনোভাবে কিন্তু এগুলো নড়চড় হতে পারছে না। এখানকার এই দুর্ভোগটি কিন্তু আজকের নয়, এটা বছরের শুরু থেকেই কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে একদিকে, অন্যদিকে বছরের শুরু যে বৃষ্টির কারণে খানাখন্দ সৃষ্টি হয়, সেই খানাখন্দ থেকে কিন্তু এখানে এই সড়কে কিন্তু এই দুর্ভোগের শুরুটি। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু যারা কর্তৃপক্ষ তারা কিন্তু একে অপরকে দোষারোপ ছাড়া কিন্তু ওইভাবে কিন্তু কাজে এগিয়ে আসার কোনো নমুনা এতদিন আমরা দেখছিলাম না। এখন আমরা যে চিত্রটি দেখছি যে সড়কের উপরে তারা ইমন, আপনাকে ধন্যবাদ। আপনি সাভারের জলাবদ্ধতার পরিস্থিতির কথা বলছিলেন। তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জজ কোর্ট প্রাঙ্গণে। আসলে প্রতি বর্ষা মৌসুমে কিন্তু এই চিত্রটি নোয়াখালীর সর্বত্রই দেখা যায়। শুধু এখানে নয়, শহরের আনাচে নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডে একই চিত্র লক্ষ্য করা গেছে কয়েকদিন ধরে। তবে আবার বৃষ্টি শুরু হওয়ায় জনমনে একটি সংখ্যা বিরাজ করছে। গতবারে বন্যার একটি আশঙ্কা দেখা দিচ্ছে জনগণের মনে। তা আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী পৌরসভার একজন সচেতন নাগরিকের সাথে। তার কাছে আমি জানতে চাইবো প্রতি বছর একই চিত্র নোয়াখালীতে, এবং এই থেকে কেন এই জলাবদ্ধতা সৃষ্টি এবং এই থেকে উত্তরণ উপায়টা কি একটু সংক্ষেপে বলবেন? হ্যাঁ, যে আপনি জানেন যে এক পশলা বৃষ্টি হলে নোয়াখালীর এই প্রধান শহর মাইজদি শহর রাস্তাগুলি ডুবে যায়
এবং জন অস্বস্তি এবং জন অবগান্তি তৈরি হয়। তো এটা হচ্ছে যে দখল দূষণ, এটা হচ্ছে যে প্রধান একটা কারণ। সেটা হচ্ছে আমাদের ড্রেনেজগুলি দখল হয়ে গেছে, আমাদের এগুলো পর্যাপ্ত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এটাতে রাষ্ট্র এবং সরকার এবং এখানকার কর্মকর্তারা নির্বিকার। আমরা এই বিগত নোয়াখালীতে একটা জলাবদ্ধতার কারণেই একটা গত বছর আমরা একটা বন্যার শিকার হয়েছে, আপনারা জানেন, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দুর্ভোগ নেমে আসে, এটাতে সাধারণ মানুষ যারা শ্রমজীবী মানুষ তারাও কর্মহীন হয়ে পড়ে এবং অফিস আদালত স্কুল কলেজে যারা আসে তারাও চরম দুর্ভোগের শিকার হয়। এই বিষয়গুলিতে আমরা আসলে নাগরিক সমাজের উদ্যোগে বারবারই আমরা বলছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। তবুও আজকের এই লাইভের মাধ্যমে আমি আবারও বলতে চাই যে এটার একটা কার্যকর পদক্ষেপ যেন এখানকার দুর্যোগ ব্যবস্থাপনা যারা আছেন, প্রশাসন যারা আছেন, তারা গ্রহণ করেন, যার মাধ্যমে নোয়াখালীর এই শহরের প্রধানতম শহর এটা, এই শহরের এই দুর্ভোগটা যেন কাটাতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে বেশ কয়েকটি দাবি করেছেন প্রশাসনের কাছে, একই সাথে সরকারের কাছে। তিনি যদি বলেন যে দাবিগুলি যদি পূর্ণ হয়তো বা নোয়াখালী হয়তো জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। ইশিকা, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।